আজকে আমরা বাংলাদেশের আইনের একটা খুব গুরুত্বপূর্ণ ধারা নিয়ে কথা বলবো, দ্বন্দ্ববিধির ৫০৯ ধারা। এই ধারাটা বিশেষভাবে তৈরি করা হয়েছে নারীর শালীনতাকে অবমাননা করার মতো একটা স্পর্শকাতর বিষয়কে সামলানোর জন্য। চলুন এর গভীরে গিয়ে দেখি আসলে কি বলা আছে এখানে। তো মূল প্রশ্নটা হলো, ঠিক কোন কোন কাজকে আইন বলছে নারীর শালীনতা অবমাননা? এই পুরো আলোচনা জুড়ে আমরা ঠিক এই প্রশ্নটারই একটা পরিষ্কার উত্তর খোঁজার চেষ্টা করব। উত্তরটা পেতে হলে তো আমাদের একদম আইনের মূল ভাষাটাই যেতে হবে, তাই না? চলুন দেখে নেওয়া যাক ১৮৬০ সালের দণ্ডবিধিতে ঠিক কী লেখা আছে, কারণ আইনের প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা গুরুত্ব আছে। আইনের ভাষায় যা বলা হয়েছে, যে ব্যক্তি কোনো নারীর শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্যে কোনো শব্দ উচ্চারণ করে, কোনো শব্দ বা অঙ্গভঙ্গি করে বা কোনো বস্তু প্রদর্শন করে, এই অভিপ্রায়ে যে উক্ত নারী সেই শব্দ শুনবে বা সেই অঙ্গভঙ্গি বা বস্তু দেখবে, অথবা উক্ত নারীর ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করে, সে ব্যক্তি। বেশ জটিল শোনালো, তাই না? কিন্তু আসলে এই একটা লম্বা বাক্যের মধ্যেই পুরো আইনের মূল ভিত্তিটা লুকিয়ে আছে। চলুন এই জটিল বাক্যটাকে আমরা একটু ভেঙে ভেঙে সহজ করে ফেলি। খেয়াল করে দেখুন, এই একটা বাক্যেই আসলে ৪টা ভিন্ন ধরনের কাজের কথা বলা হয়েছে, যেগুলোকে এই আইনের চোখে অপরাধ হিসেবে দেখা হয়। চলুন তো এক এক করে দেখি এই ৪টি নিষিদ্ধ কাজ আসলে কি কি। প্রথমটা হলো কোনো শব্দ উচ্চারণ করা, মানে সোজা কথায় এমন কিছু বলা যা একজন নারীকে শোনানোর উদ্দেশ্যই হলো তার শালীনতাকে আঘাত করা। দ্বিতীয়ত, কোনো অশোভন শব্দ বা অঙ্গভঙ্গি করা। এখানে কিন্তু শুধু মুখের কথাই বলা হচ্ছে না, যে কোনো আপত্তিকর আওয়াজ করা বা শারীরিক ইশারা করাও এর মধ্যে পড়ে, যদি তার লক্ষ্য হয় শালীনতা নষ্ট করা। ৩ নম্বর কাজটা হলো কোনো বস্তু দেখানো। এর মানে হলো এমন কিছু ইচ্ছে করে দেখানো যার মূল উদ্দেশ্যই হলো একজন নারীকে অপমান করা বা তার শালীনতায় আঘাত দেওয়া। আর সবশেষে ৪ নম্বর কাজটা হলো ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা, মানে একজন নারীর ব্যক্তিগত পরিসর বা প্রাইভেসি লঙ্ঘন করাকেও এই ধারায় অপরাধ হিসেবে ধরা হয়। আচ্ছা, আমরা তো ৪টা নিষিদ্ধ কাজের কথা জানলাম, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না। আইন অনুযায়ী শুধু কাজটা করলেই কেউ অপরাধী হয়ে যায় না, এর থেকেও গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, আর সেটা হলো অপরাধীর উদ্দেশ্য বা ইন্টেনশন। আইন কিন্তু এই মানসিকতার ওপরই সবচেয়ে বেশি জোর দেয়। এই স্লাইডটা খুব জরুরি। এখানে আইনের মূল কথাটা বলা আছে উদ্দেশ্য, মানে কাজটা দুর্ঘটনা সত্ত্বেও বা ভুল করে হয়ে গেল কিনা সেটা বড় কথা নয়। মূল বিষয় হলো কাজটা করার পেছনে একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল কিনা। অর্থাৎ এটা প্রমাণ করতে হবে যে অপরাধী জেনে শুনেই কাজটা করেছে যাতে ওই নারী অপমানিত হন। বেশ, তাহলে যখন একটা নিষিদ্ধ কাজ এবং সেই কাজের পেছনের খারাপ উদ্দেশ্য দুটোই আদালতে প্রমাণ হয়ে যায়, তখন আইনগত পরিণতিটা কি হয়? চলুন এবার দেখে নিই এই অপরাধের জন্য কী ধরনের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এখানে দেখুন, ধারা ৫০৯-এর অধীনে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তাহলে ৩টে সম্ভাব্য পরিণতি হতে পারে। প্রথমত, তাকে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হতে পারে। দ্বিতীয়ত, জরিমানা করা হতে পারে, অথবা অপরাধটা কতটা গুরুত্বপূর্ণ সেইটা বিবেচনা করে আদালত দুটো শাস্তি, মানে জেল এবং জরিমানা, একসাথে দিতে পারেন। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক কথায় সারসংক্ষেপ করি, এই ধারায় কাউকে দোষী প্রমাণ করতে হলে দুটো জিনিস অবশ্যই লাগবে। এক, একটা নিষিদ্ধ কাজ করা হয়েছে, আর ২, সেই কাজটা করার পেছনে নারীকে অপমান করার একটা পরিষ্কার উদ্দেশ্য ছিল। আর যখন এই দুটোই প্রমাণিত হবে, তখন তার জন্য সুস্পষ্ট আইনি শাস্তির ব্যবস্থা আছে। আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করছি একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। আইনে তো উদ্দেশ্যের উপর এতটা জোর দেওয়া হলো, কিন্তু বাস্তবে কোর্টরুমে গিয়ে এই উদ্দেশ্য প্রমাণ করাটা কতটা কঠিন বা সহজ? এই একটা বিষয় আইনের কার্যকারিতাকে আসলে কিভাবে প্রভাবিত করে, এটা কিন্তু আমাদের সবারই ভাবার মতো একটা বিষয়।